প্রিয় লিসেনার্স, অ্যাম্বুলেন্সের ঘটনা অনেকেই শুনতে চান। চলুন এবার একটি অ্যাম্বুলেন্সের ঘটনা শুনে আসি। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মানিক আহমেদ। ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার সর্দারপাড়া গ্রামে। ঘটনাটি ঘটেছিল কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায়। আর যেই গ্রামে হয়েছিল সেই গ্রামের নামটি সঙ্গত কারণে আমরা বলতে পারছি না, তবে গ্রামের নামের শেষে চর শব্দটা যুক্ত আছে, শুধু এতটুকু বলছি। তো চলুন ঘটনায় চলে যাই। এই যে মানিক আহমেদ ভাই, ওনার খুব কাছের একজন বন্ধু যার নাম হচ্ছে রিপন। সে পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক, এখনও অ্যাম্বুলেন্সই চালাচ্ছেন। ঘটনাটি ঘটেছিল ওনার সাথেই 2020 সালে। আর এই ঘটনার ভয়াবহতা ওনাকে এখনও আচ্ছন্ন করে রেখেছে। ওনার পাশের বাড়ি, সেই পাশের বাড়িতে একজন প্রতিবেশী চাচা আছে, তার নাম হচ্ছে আব্দুল হালিম। হালিম চাচা বলেই তাকে ডাকতেন। ছোটবেলা থেকেই হালিম চাচার সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা। চাচাকে খুব সম্মান করতেন, চাচাও এই রিপন ভাইকে খুব স্নেহ করতেন। মূলত হালিম চাচার এক ছেলে আছে যিনি ওমান থাকেন, তার সাথে এই রিপন ভাইয়েরও বন্ধুত্ব রয়েছে। সেই হিসাবে বন্ধুর বাবা। এই হালিম চাচা মূলত ক্যান্সারের পেশেন্ট ছিলেন। কুড়িগ্রামে ক্যান্সারের চিকিৎসা তো খুব বেশি ভালো হবার কথা নয়, যার কারণে ওনার ঢাকায় নিয়ে আসার প্রয়োজন ছিল। এদিকে ওনার একটাই ছেলে যিনি থাকেন ওমানে, পরিবারে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। ঢাকায় ওনার চিকিৎসার জন্য যদি নিয়ে আসা হয় তাহলে বাড়ি দেখাশোনা সহ আরও বিভিন্ন কাজ কিন্তু করার আর লোকজন নাই। হালিম চাচার স্ত্রী এবং তার ছেলের অনুরোধে এই যে রিপন ভাই, উনি চাচাকে ঢাকায় নিয়ে আসেন। ঢাকায় একটি সরকারি হসপিটালে ভর্তি করিয়ে দেন ক্যান্সার বিভাগে। তার চিকিৎসা চলছিল, তবে ডাক্তার জানালেন যে হালিম চাচার অবস্থা নাকি ভালো না, একদম লাস্ট স্টেজে রয়েছেন। এখান থেকে আসলে কেমোথেরাপি দিলেও খুব ভালো কিছু আশা করা যায় না। অল্প কয়েকদিনের মাথায় একসময় ফোনের মাধ্যমে জানতে পারলেন রিপন ভাই যে হালিম চাচার পৃথিবীতে নেই। রিপন ভাই তো অ্যাম্বুলেন্স চালাতেন, হালিম চাচার পাশে তো লোকজন তেমন কেউই নাই আপনজন। ওই ডাক্তার, নার্স, এনারা যতটুকু দেখাশোনা করেছেন, আর কাজের ফাঁকে ফাঁকে রিপন ভাই যতটুকু সেবা যত্ন করতে পেরেছেন ততটুকু করার চেষ্টা করেছেন। উনি তখন বাইরে ছিলেন হসপিটালে। হসপিটাল থেকে ফোন কলে জানানো হয় যে হালিম চাচার পৃথিবীতে নেই। চোখের কোণে পানি চলে আসে, যেহেতু এই কয়েকদিনে ওনার সেবা শুশ্রূষা যতটুকু পারেন উনি করেছেন। এদিকে এই মৃত্যুর খবরটা হালিম চাচার ছেলেকে জানানো হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ওমানে। তার স্ত্রীকেও জানানো হয়। এখন লাশ তো নিতে হবে এই রিপন ভাইকে, তারই অ্যাম্বুলেন্সে। উনি দিন থাকতে থাকতেই রওনা হয়ে গেলেন লালমনিরহাটের উদ্দেশ্যে। লালমনিরহাট তো না, কুড়িগ্রাম জেলার উদ্দেশ্যে। তো কুড়িগ্রামের উদ্দেশ্যে উনি রওনা হয়েছেন। রওনা হওয়ার পর উনি ঢাকা থেকে ঠিকঠাক মতোই বের হয়ে গেছেন। বের হওয়ার পর উনি চিলমারি উপজেলার কাছাকাছি চলে এসেছেন। তখন কিন্তু উনি কুড়িগ্রাম জেলার মধ্যে ঢুকে গিয়েছেন আর কি। তখন রাত মোটামুটি 3টার মতো বাজে। এদিকে একটানা উনি গাড়ি চালিয়েছেন, কোথাও থামেন নাই। সাধারণত উনি যখন কোথাও যান ওনার সাথে আর একজন হেল্পার থাকে, ওই হেল্পারের নাম হচ্ছে রাতুল। কয়েকদিন আগে রাতুলের ওয়াইফের ছেলে হয়েছে, আর স্ত্রী, ছেলে এদেরকে নিয়েই সে একটু ব্যস্ত আছে কিছুদিন, যার কারণে সে ছুটিতে ছিল। রাতুলকে সাথে নিয়ে আসতে উনি পারেন নাই, একা একাই এসেছেন। তবে একটানা চালিয়ে এসেছেন গাড়ি। যেহেতু ওরা নিজের বাড়ির এলাকা, পথঘাট চেনা, ক্লান্তি তার মধ্যে ওভাবে আসছিল না। যখন উনি কুড়িগ্রাম শহরে ঢুকেছেন, শহর পার হয়ে আবার যখন ওই চিলমারির দিকে উনি যাচ্ছেন, যাবার পর ওই সময়ে বিভিন্ন ধরনের প্রাণীর ডাক উনি শুনতে পান। সময়টা ছিল কিন্তু আবার শীতের, চারদিকে কুয়াশাও ছিল।
উত্তরবঙ্গের দিকে তো ঠান্ডা বেশি পড়ে, কুয়াশাও বেশি পড়ে। ঢাকা থেকে ঠিকঠাক মতো বের হলেও যখন আস্তে আস্তে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে উনি চলে যাচ্ছিলেন তখন কিন্তু কুয়াশাটা বেশি করে পড়ছিল, তবে তাতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। ভয় বলতে মাঝে মাঝে শেয়ালের ডাক শুনেছেন, জাস্ট এতটুকুই, এছাড়া আর কিছু না। আর এই যে পুরোটা পথ এই লাশটাকে বয়ে নিয়ে এসেছেন তাতেও কোনো সমস্যা হচ্ছিল না। এই দীর্ঘ এই পথেও কোনো ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। যখন লাশটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছিল তখন ওখান থেকেই একটা কফিনে ভরে নিয়েছিলেন। কফিনে ভরার পর ওভাবেই উনি নিয়ে আসছিলেন। তো সারা পথে তো কোনো সমস্যা হয় নাই। উনি যখন গ্রামের সাইডটাতে চলে এসেছেন ওই সাইডে আসার পর ওনার মনে হলো যে ওনার ঘুম পাচ্ছে। একা একা তো, কারোর সাথে কথা বলেন নাই, একটানা গাড়ি চালিয়ে এসেছেন এতটা দীর্ঘ পথ, ঘুম আসাটাই স্বাভাবিক। তখন ওনার মনে হলো উনি একটু চা খাবেন। এখন এই এলাকায় এই রাতের বেলা উনি চায়ের দোকান কোথায় পাবেন? ওনার মনে ছিল যে এই এলাকায় রাস্তার পাশে একটা চায়ের দোকান আছে, আর চায়ের দোকানে যিনি থাকেন আর কি, যিনি এই দোকানদার, উনি রাতের বেলা এখানেই থাকেন, এতটুকু ওনার মাথায় ছিল। তো উনি অ্যাম্বুলেন্সটা থামিয়ে ওই চায়ের দোকানের ওখানে গিয়েছেন। চায়ের দোকানে ওখানে যাওয়ার পর উনি দেখেন যে আসলেই ওই যিনি দোকানদার উনি ঝাঁপিটা বন্ধ করে ভিতরে ঘুমিয়ে আছেন। ডাক দিয়েছেন, উনি উঠেছেন। ওঠার পর বলতেছে, চাচা চা খাবো। তখন উনি বলতেছেন যে এত রাতের বেলা এই শীতের মধ্যে এখন চা খাবা? ঠিক আছে, চা বানাই দিব, তবে একটু সময় লাগবে। মূলত এই যে যিনি দোকানদার উনি গভীর রাতের বেলা চা বানিয়ে খাওয়ান, কারণ ঢাকা থেকে ওই এলাকায় যারা আসেন, বিশেষ করে যারা রওনা দিতেন রাতের বেলা, অনেক সময় দিনের বেলা বা বিকাল টাইমে রওনা দিয়েছেন, ফিরতে ফিরতে গভীর রাত হয়ে যেত। অনেকে চা খেতে চাইতেন বা ওখানে বিশ্রাম নিতে চাইতেন, এই জন্য উনি দোকানে থাকেন, বাড়িতে কম যান। চায়ের দামটা একটু বাড়িয়ে নেন, তাতে মানুষজনের কোনো আপত্তি থাকে না। তো চা বানানোর প্রক্রিয়া উনি শুরু করছিলেন, তবে শীতকাল তো সব কিছু ঠান্ডা হয়ে গেছে, যার কারণে আগুন ধরতেও সময় লাগছিল। এর মধ্যে হয় কি, হঠাৎ করে একটা শব্দ হয় গাড়ির মধ্যে। শব্দটা এমন ছিল, ওই কফিনটা মনে হলো নড়ে উঠলো, বা এক জায়গা থেকে আরেক জায়গা সরে যাওয়ার পর এক ধরনের খটখট আওয়াজ হয়, ওইরকম আওয়াজ হলো। তো এই শব্দ হওয়ার পর রিপন ভাই উনি এগিয়ে গেলেন যে কি ব্যাপার, শব্দ হলো কেন। তো অ্যাম্বুলেন্সের যেই কাঁচ ছিল এই কাঁচ দিয়ে উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলেন। উনি দেখতে পেলেন কফিনের উপরের ঢাকনাটা খোলা আর ভেতরে কোনো লাশ নাই, অথচ গাড়ির ব্যাগডালা কিন্তু বন্ধ। তাহলে লাশটা কোথায় গেল? উনি এটা দেখে তো মারাত্মক ভয় পেয়ে যান। ওই দোকানদারকে বলেন যে ভাই আমার গাড়ির মধ্যে লাশ ছিল, লাশ কোথায় গেল? তখন ওই দোকানদারও ভয় পেয়ে যান, বলে যে বলেন কি ভাই, গাড়ির মধ্যে লাশ ছিল, লাশ নাই। ভাই দোয়া দরুদ পড়েন, দোয়া দরুদ পড়েন। কয়েকদিন আগেও এরকম একটা ঘটনা ঘটছিল, রাস্তার ওই পাশে ঝোপের মধ্যে লাশ পাওয়া গেছিল, মনে হয় আশেপাশেই আছে, আপনি যান খোঁজেন ভাই। এই দোকানদার চা বানাবে কি, সে এমন ভয় পেয়েছে, সে পারলে দোকান বন্ধ করে এই রাতের বেলায় সে বাড়ির দিকে দৌড় দেয়। এদিকে এই রিপন ভাই ওই দোকানদারকে বলছে, ভাই আপনি কোথাও যায় না, আমার কিন্তু ভয়ে ভয়ে লাগতেছে, আপনি থাকেন, আমি লাশটা খুঁজি। ওই দোকানদারকে উনি ডেকেছিলেন, কিন্তু দোকানদার আসতে রাজি হয়নি। দোকানদার বেশ ভীতু প্রকৃতির একজন মানুষ, সারা রাত দোকানে ঘুমালেও উনি আসলে খুব ভীতু প্রকৃতির একজন মানুষ। তার কথাবার্তায় রিপন ভাই বুঝে গেলেন, উনি বুঝে গেলেন যে তাকে ডাকাডাকি করে কোনো লাভ হবে না আসলে। তো উনি নিজেই খোঁজা শুরু করলেন। ওনার কাছে যে মোবাইল ফোন ছিল সেই মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে উনি রাস্তার এপাশ ওপাশ খুঁজছিলেন। হঠাৎ করে রাস্তার পাশে একটা ঝোপঝাড়ের মতো জায়গা আছে, ওর মধ্যে যখন ফ্ল্যাশ লাইটটা ধরেছেন সেখানে সাদা সাদা কিছু একটা দেখতে পেলেন। ওইটা দেখে ওনার হঠাৎ করে বুকের মধ্যে ধরাস করে ওঠে, মনে হয় এইটাই লাশ। উনি ভালো করে খেয়াল করলেন যে এটা তো লাশ না, এটা হচ্ছে লাশের ওই কাফনের কাপড়টা, যেটা দিয়ে লাশকে মোড়ানো হয়েছিল। মূলত লাশটা ওখান থেকে গোসল দিয়ে এই রিপন ভাই নিয়ে আসছিলেন, তাই ওখান থেকে কাফনের কাপড় পরানো ছিল। এই কাফনের কাপড়টা নিচে পড়ে রয়েছে, কিন্তু লাশটা নাই। লাশটা কোথায় গেল? উনি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা এদিক ওদিক ধরার পর কি মনে করে
ফ্ল্যাশ লাইটটা উপর দিকে ধরেছেন, ওখানে বড় একটা গাছ ছিল। আর তখন যেটা দেখতে পেলেন, এটা দেখার সাথে সাথে ওনার ভয় আরও মারাত্মক আকার ধারণ করে। উনি দেখতে পেলেন যে এই হালিম চাচার লাশটা ওই ডালের এমন একটা জায়গায় রাখা হয়েছে, আমরা যেভাবে দড়ির উপর কাপড় ঝুলাই এপাশ ওপাশ করে, ঠিক ওইভাবে সুন্দরভাবে ডালের উপর রাখা হয়েছে। আর ডালটা খুব বেশি উঁচু না। এইটা দেখার সাথে সাথে উনি দৌড়ে পেছন দিকে চলে এসেছেন আর দোকানদারকে ডাকছেন, ভাই এদিকে আসেন, এদিকে আসেন, লাশ পাইছি, আমি একা তো নামাতে পারবো না, আপনি আসেন। ওই লোক বলে যে, ভাই মাপও চাই, দোয়া চাই, আমি যাইতে পারবো না, আপনার লাশ আপনি নামান, আমাকে ডাকেন না, আমি এসব ঝামেলার ভিতরে নাই। তো কখন কোন বিপদে পড়ে যাব আমি বলতে পারি না, আমি ভাই গরিব মানুষ, এসবের ভিতরে আমার টাইটেন না। পরে কোনো সমস্যা হইলে ওই হুজুর কবিরাজের কাছে যাওয়ার টাকা পয়সা আমার কাছে নেই, আপনার ঝামেলা আপনি মিটান, যেই লাশ নিয়ে আসেন আপনি নামান। দোকানদারের এরকম অসহযোগিতামূলক আচরণের পর রিপন ভাই বুঝতে পারলেন কাজটা ওনাকেই করতে হবে। এখন অন্য কারো লাশ হলে তো উনি রেখে চলে যেতেন, কিন্তু কিভাবে যাবেন? তার বন্ধুর বাবার লাশ। আর এই হালিম চাচাকেও উনি নিজে ঢাকাতে নিয়ে এসেছিলেন, তার তো একটা দায়িত্ব আছে, উনি তো এভাবে রেখে যেতে পারেন না। রিপন ভাই সাহস করে উনি হাত উঁচু করার চেষ্টা করছেন, একটু উঁচু হলেই হয়তোবা এই হালিম চাচার লাশের পায়ের অংশটা উনি ধরতে পারবেন, তখন হয়তোবা নিচের দিকে হ্যাঁচকা টান দিবেন, তখন যদি লাশটা নিচে পড়ে যায়। যখন উনি হাতটা উঁচু করছেন, হঠাৎ করে তখন একটা ঠান্ডা বাতাস মনে হলো এই রিপন ভাইকে এসে ধাক্কা দিল। আর তখন ওই লাশটা মনে হলো ডাল থেকে খসে নিচে পড়ে গেল। কিন্তু নিচে কোথায় পড়লো? নিচে তো পড়লো না। নিচে পড়ার আগেই মনে হলো এই লাশটা ভ্যানিশ হয়ে গেল। কাফনের কাপড় পরে আছে এক পাশে, এদিকে লাশ নাই। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে উনি আবার দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে চলে যান। অ্যাম্বুলেন্সের কাছে যাওয়ার পর যেটা দেখেন সেটা আরও ভয়ঙ্কর। উনি দেখতে পেলেন যে লাশ কাফনে মোড়ানো অবস্থা ঠিক আগে যেভাবে ছিল ওভাবেই রয়েছে, তবে কফিনের ঢাকনাটা কিছুটা খোলা, ওর মধ্যে দেখা যাচ্ছে যে লাশটা ওভাবেই আছে। তাহলে এতক্ষণ কি হলো? দোকানদারকে বললেন যে, ভাই দেখেন লাশটা তো এখন গাড়ির মধ্যে চলে আসছে, অথচ এখনও ব্যাগডালা বন্ধ, কিভাবে ঢুকলো আর বের হলো কিভাবে? তখন দোকানদার বলতেছে যে, ভাই আল্লাহ বাঁচাইছে যে আপনি যেই লাশ নিয়ে আসতেছিলেন সেটা আবার ভিতরে চলে আসছে, দ্রুত এখান থেকে যান, বাড়ির দিকে রওনা দেন, এখন তো শীতকাল, ফজর আজান দিতে আরও কিছুক্ষণ দেরি আছে, তাড়াতাড়ি চলে যান। তখন রিপন ভাই উনি দোয়া দরুদ পড়তে পড়তে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। উনি যখন রওনা দিয়েছেন তখন ওনার লুকিং গ্লাসে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন। কফিনের উপরে একটা কালো অবয়ব বসে আছে, এটার কোনো চোখ মুখ নাক বোঝা যাচ্ছে না, জাস্ট একটা কালো অবয়বের মতো বোঝা যাচ্ছে। উনি এর পরেও সাহস না হারিয়ে গাড়ি চালিয়ে গেছেন। উনি মোট 3 বার লুকিং গ্লাসের দিকে তাকিয়েছিলেন, 3 বারই ওই অবয়বটা দেখেছেন উনি। আর যখন উনি বাড়িতে পৌঁছেছেন তখন ভোর 4টা বা 4টার কিছুটা পরে, তখনও কিন্তু ফজর আজান দেয় নাই, শীতের সময় তো ফজর আজান আর একটু পরেই দেয়। আর প্রতিবেশীরা তারা কিন্তু দাঁড়িয়েই ছিল যে লাশ আসবে। এর মধ্যে মাঝে মাঝে কিন্তু কিছু লোকজন এই রিপন ভাইকে ফোন দিয়েছিল, তার পাড়া প্রতিবেশীরাই, যে তুমি কত দূর আছো। ওই যে ফোনগুলো আসছে, কথা হয়েছে, এটাই হচ্ছে চলন্ত পথের টুকটাক কথাবার্তা। এই ফোনগুলো না আসলে হয়তো বা উনি একা একা চালানো অবস্থায় ঘুমিয়েই যেতেন, তখন হতো আর একটা দুর্ঘটনা। তো যাই হোক, লাশটা বাড়ি পর্যন্ত যখন আনা হয়, ব্যাগডালা খোলা হয়, লাশটা আনা হয়, তখন দেখা গেল সব কিছু ঠিকঠাকই আছে, লাশের কোনো সমস্যা হয়নি। উনি কিন্তু তখন এই বিষয়টা বলেন নাই। দাফন কাফন যখন শেষ হয়ে যায় পরবর্তীতে এই বিষয়টা উনি শেয়ার করেছিলেন যে আসার সময় এই ঘটনা ঘটেছে। তো এটাই ছিল ঘটনা। ঘটনার ভয়াবহতা, আকস্মিকতা এখনও ওনাকে আতঙ্কিত করে। এখনও ঘুমের ঘোরে দুঃস্বপ্ন হয়ে লাশের ওই ঘটনাটা ওনার কাছে ফিরে ফিরে আসে। এমত অবস্থায় উনি এই অ্যাম্বুলেন্স চালানো কিন্তু ছাড়েন নাই, কারণ অ্যাম্বুলেন্স চালানোতে যে পরিমাণ অর্থ উনি উপার্জন করেন তা অন্য কোনো জায়গায় গেলে এত পরিমাণ টাকা উনি পাবেন না, সংসার চালানোই কষ্ট হয়ে যাবে। আর অনেকেই ওনাকে
সাহস দিয়েছিলেন যে অ্যাম্বুলেন্স চালাতে গেলে, লাশ টানতে গেলে এরকম টুকটাক ঘটনা ঘটেই, এতে ভয় পাওয়ার কারণ আছে, এটা সত্য, তবে ভয় পেলে আর এই কাজ করা যাবে না, এটা মেনে নিয়েই চলতে হবে। তো এভাবেই ওনার যারা কলিগরা রয়েছেন, যারা এরকম অ্যাম্বুলেন্স চালান, তাদের মাধ্যমে কথাবার্তা শুনে উনি আরও উৎসাহিত হয়েছিলেন। এভাবেই চলছে, এখন উনি অ্যাম্বুলেন্সই চালান। ছাড়ার চেষ্টা করেও পরবর্তীতে আর ছাড়তে পারেন নাই। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মানিক আহমেদ ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আহনাফ। ওনার বাড়ি রাজশাহী জেলার রাজপাড়া দাসপুকুর এলাকায়। উনি এসএসসি 2025-এর স্টুডেন্ট। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন সেটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া। ওনার বাবার নাম আহমেদ। ওনার দাদার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার জালালাবাদ গ্রামে। ঘটনাটির সময়কাল 1999 সাল। ওনার বাবা তখন যশোরে চাকরি করতেন। ওই বছর বর্ষাকালে কোনো এক কাজে ওনার বাবার গ্রামে আসার প্রয়োজনীয়তা দেখা দেয়। ওই সময়ে ওনাদের গ্রামের বাড়িতে আসার যে পথ, সেটার বর্ণনাটা না দিলে ঘটনাটা বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে, এই জন্য বর্ণনাটা দিয়ে দিচ্ছি। যশোর থেকে প্রথমে রাজশাহীতে আসতে হবে, সেখান থেকে নওগাঁর ফেরিঘাটে, আগে ওখানে ফেরি চলতো, তো ওনার বাবা সেই ফেরিঘাটে আসতে আসতেই প্রায় সন্ধ্যা হয়ে যায়। ওখান থেকে নৌকা নিয়ে মিঠাপুর নামে একটা বাজারের ঘাটে নামতে হবে। সন্ধ্যার পর অবশ্য ওই দিকটাতে নৌকা পাওয়াটা দুষ্কর হয়ে যায়। উনি চিন্তা করেছিলেন নৌকার পাবেন কি না, তবে আল্লাহর রহমতে উনি একটা নৌকা পেয়েও যান। শুধু উনি একা নন, উনি সহ মোট 7 জন মানুষ ছিল সেই নৌকাতে। এশার আজানের কিছু সময় পর সেই মিঠাপুর ঘাটে নৌকাটা পৌঁছেও যায় সহি সালামতে। সমস্যা শুরু হয় এখান থেকেই। ঘাটে নামতে না নামতেই প্রচণ্ড বৃষ্টি। ওখানে ছন দিয়ে তৈরি একটা ঘরের মতো ছিল, ওখানে গিয়ে ওনার বাবা দাঁড়িয়েছেন। তখন ওনার বাবা খেয়াল করেন যে তার আশেপাশে কেউই নেই। ওনার বাবা মোটামুটি 1 ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকলেও বৃষ্টি কোনো মতেই থামছে না। তো বলে রাখা ভালো, মিঠাপুর বাজারে যেই ঘাটে নেমেছিলেন ওনার বাবা, ওখান থেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা। এখন বৃষ্টি হয়েছে বা হচ্ছে, যার কারণে রাস্তাও খারাপ হয়ে গেছে। এখন তো আরও একটু বেশি সময় লাগবে, বেশি সময় লাগলেও আধা ঘন্টা লাগতে পারে। অনেক দূর তা তো না, আবার অনেক রাত হয়ে গেছে বিষয়টা এরকমও না। তো উনি তো ওই সময় আশেপাশে কাউকে দেখতে পাচ্ছেন না, চিন্তা করলেন যে 10 মিনিটের পথ, হয়তো আধা ঘন্টা লাগবে, ভিজেই চলে যায়, কি আর হবে। আর ওই সময়ে উনি কাউকে পাচ্ছিলেন না, বিশেষ করে বাড়ির লোকদেরকে কেউ এগিয়ে নিতে আসেনি। কারণ হলো উনি যে রওনা দেবেন এটা তো কাউকে বলেন নাই। ওই সময় কিন্তু সবার হাতে মোবাইল ফোন ছিল না। বিভিন্ন বাজারগুলোতে মোবাইল ফোন ছিল, অনেকে এই যে 7 টাকা 10 টাকা মিনিট কল করতেন, তারপরে সেই দোকানে ফোন করে বলতেন যে তাকে ডেকে দেওয়ার জন্য, অর্থাৎ যাকে উনি চাচ্ছেন ফোনে, ওনারা আবার কাউকে ডেকে দিতেন। ওই সময় পর একটা বা নির্দিষ্ট সময় পর আবার কল করলে পরে তাদেরকে পাওয়া যেত। ওই সময় মোবাইল ফোনের সিস্টেমটা এরকম ছিল, 1999 সালের কথা বলছি আর কি। আস্তে আস্তে তো সবার হাতে হাতে ফোন পৌঁছে গেছে। তো উনি আসলে ফোন করতে পারেন নাই। তার আরও একটা কারণ ছিল যে ওনার বাড়িতে ফোন ছিল না। আবার কাউকে যে ফোন করে বলতে বলবেন সে অবস্থাও উনি আসলে পান নাই, বা সেই সময় সুযোগ উনি পান নাই। দ্রুতই আসতে হয়েছিল হঠাৎ করেই। চেষ্টা করলে হয়তো পারতেন, বাট সেটা আসলে পরিস্থিতির কারণে হয়নি। ওনাকে তো একাই যেতে হবে। উনি যাওয়া শুরু করেন। উনি যেই পথ দিয়ে যাচ্ছিলেন ওই পথ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ে অনেক বড় একটা কড়ই গাছ ছিল। তো এইসব বিষয়ে ওনার আসলে কোনো একটা তোয়াক্কা ছিল না, উনি বেশ সাহসী মানুষ ছিলেন। সেই বাঁশঝাড়ের শেষ মাথায় আবার কয়েকটা বাড়ি ছিল। সেই বাড়িগুলোর মধ্যে একটি বাড়ি ছিল এই আহনাফ ভাইয়ের বাবার এক চাচার বাড়ি, আর এই বাড়িগুলো ছিল বাঁশঝাড়ের পশ্চিম দিকে। তো সেই বাড়ির বিপরীত দিকে অর্থাৎ পূর্ব দিকে
ওই যে চাচা, যে চাচার বাড়ি আর কি, তার নাম হচ্ছে আব্দুর রহিম, তার কবর দেয়া আছে। তো ওনার বাবা সেই বাঁশ ঝাড় দিয়ে এগিয়ে যাওয়ার সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে কোথা থেকে এক বাঁশ এসে ওনার বাবার গলায় আটকে যায়। গলায় আটকে যায় বলতে হঠাৎ করেই এমনভাবে কাত হয়ে যায়, ঠিক ওনার থুতনি এবং বুক এই দুইয়ের মাঝখানে যে গলার অংশটা আছে এইখানে চলে আসে। 1 সেকেন্ডের ব্যবধানে এই ঘটনা ঘটে। বাঁশ তো নেমে আসতেও একটু সময় লাগে, আর নেমে আসার সময় এক ধরনের কটকট কটকট আওয়াজও হয়। এমন কিছুই হয়নি, মনে হলো আচমকাই ওখানে বাঁশ চলে এসেছে, অথচ একটু আগেও ওখানে কিছুই ছিল না। হঠাৎ করে এরকম বাঁশ চলে আসলো, এই বিষয়টা ওই সময় ওনার বোধগম্য হলো না। উনি একটু ভয় পান, ভয়ে কয়েক কদম পেছন দিকে সরে যান। আর যখন সরে গেলেন তখন উনি পাশে সেই রহিম চাচার কবর দেখতে পেলেন। তখন আহনাফ ভাইয়ের বাবার মনে পড়ে যায় চাচার ভয়ঙ্কর মৃত্যুর কথা। তখন তো সাল 1999, এই 99 সাল থেকে আরো 10 বছর আগে, অর্থাৎ 1989 সালের কথা। সেই রহিম চাচা কোনো এক বর্ষাকালে আত্রাই নদী সহ বিভিন্ন খাল বিলে মাছ ধরে বেড়াচ্ছিলেন। এটা যে উনি নতুন মাছ ধরছিলেন বিষয়টা এরকম না, অনেক আগে থেকেই ধরতেন। তো একদিন হলো কি, সেই চাচাকে আর বাসায় পাওয়া যাচ্ছে না। তিনি কি নদীতে মাছ ধরতে গিয়েছেন না বিলে মাছ ধরতে গিয়েছেন, এটা উনি কাউকে বলে যান নাই, বা আগাগোড়াই কাউকে বলতেনও না। উনি ওনার মতো করে চলে যেতেন। এখন কোথায় তাকে খোঁজা হবে এটা নিয়ে তো ঝামেলা শুরু হয়ে গেল। 7 দিন পার হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। একদিন আহনাফ ভাইয়ের সেই চাচার এক বন্ধু, তিনিও আহনাফ ভাইয়ের বাবার এক চাচা হন, তার নাম হচ্ছে সজল। এই সজল চাচা একদিন ফজরের নামাজের পর সেই আত্রাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন, ভাবছেন যে তার বন্ধু কোথায় যে হারিয়ে গেল। তিনি খুব মর্মাহত ছিলেন। এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন নদীর পাড়ে কিছু সংখ্যক কুকুর দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে। সজল চাচা সেই দিকে এগিয়ে যান। কুকুরগুলোকে যখন তাড়িয়ে দিয়েছেন তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। সজল চাচা দেখেন একটি মৃতদেহ, কিন্তু এটা অন্যরকম এক মৃতদেহ। এই মৃতদেহের মাথাটা অনেক বড়, অনেক বড় একটা বালিশ হয়, যেরকম একটা বালিশের সাইজ কিরকম হয় ঠিক তেমন, গোলাকার না, চ্যাপ্টা আকৃতির, কিন্তু অনেক বড়। আর এই লাশটা আর কারো নয়, এই রহিম চাচার লাশ। উনি এই ভয়ঙ্কর লাশ দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। আশেপাশের লোকজন চলে আসে। লোকজন যখন চলে আসে, এই লোকজনের মধ্যে কিন্তু এই আহনাফ ভাইয়ের বাবাও ছিলেন। ওনার দেহ, অর্থাৎ এই রহিম চাচার দেহ ছিল স্বাভাবিক, তবে তার শরীরে অসংখ্য আঁচড়ের দাগ ছিল, আর মাথাটা ছিল অনেক বড় বালিশের আকৃতির। পানিতে ডুবে যদি থাকে এরকম 7 দিন, তাহলে লাশ পচে যাওয়ার কথা, ফুলে যাওয়ার কথা, লাশের চেহারাই বিকৃত হয়ে যাওয়ার কথা, কিন্তু না, হয়েছে সম্পূর্ণ ভিন্ন রকম। এই রহিম চাচাকে এই বাঁশঝাড়ে কবর দেওয়া হয়েছিল। এই ঘটনাটা তখন আহনাফ ভাইয়ের বাবার মনে পড়ে যায়। ওনার বাবা বুঝতে পারছিলেন না এখন কি করবেন। মুরব্বীদের মুখে শুনেছেন হঠাৎ করে যদি সামনে এরকম বাঁশ চলে আসে, তখন আয়াতুল কুরসি, বিভিন্ন দোয়া দুরুদ পড়ে ওই বাঁশের গায়ে যদি লাঠি দিয়ে বা শক্ত কিছু দিয়ে মৃদু আঘাত করা হয় তাহলে বাঁশটা সোজা হয়ে যায়। উনি এটা করলেন, কিন্তু না, বাঁশটির কোনো পরিবর্তন নাই। এদিকে ভিজে তো ওনার ঠান্ডা লেগে গেছে। উনি চিন্তা করলেন এখন কি করবেন, ঘুরে যে যাবেন সেই উপায়টাও নেই। বাধ্য হয়ে উনি বাঁশের নিচ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহর অশেষ রহমতে উনি সহি সালামতে নিচ দিয়ে পারও হয়ে যান। এই ধরনের ক্ষেত্রগুলোতে যেটা হয়, বাঁশের নিচ দিয়ে পার হতে গেলে ওই বাঁশটা আরও নিচে নেমে ওই লোককে চাপা দিয়ে ফেলে এবং মারাত্মকভাবে চাপ দিয়ে মানুষকে মেরেও ফেলতে পারে, এমন একটা অবস্থা হয়। কিন্তু আল্লাহর রহমতে ওনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। উনি বাঁশঝাড় পার হয়ে একটা প্রাইমারি স্কুল ছিল, ওই দিকে যখন গিয়েছেন তখন ওনার বাবা লক্ষ্য করেন পেছন থেকে মনে হচ্ছে ঝড় হচ্ছে। তবে উনি ওই সময় পেছন দিকে না তাকিয়ে সামনে গিয়ে যান। এরপর আর কোনো সমস্যা ছাড়াই উনি বাড়িতে চলে যান। এই ঘটনা
উনি তখন বাড়িতে কাউকে বলেন নাই, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয় না। এই ঘটনার পর আহনাফ ভাইয়ের বাবা উনি একই রকম স্বপ্ন বারবার দেখতে থাকেন। স্বপ্নটি এরকম যে উনি একটি জঙ্গল বা বাঁশঝাড় দিয়ে হাঁটছেন, এক পর্যায়ে হঠাৎ করেই কিছু বাঁশ এসে সামনে এবং পেছন থেকে তার গলায় চাপ দিয়ে ধরছে। তিনি গোঙাতে থাকেন, গোঙাতে গোঙাতে ওনার ঘুমও ভেঙে যায়। তো এই আহনাফ ভাইয়ের মা কিন্তু বিষয়টা খেয়াল করেছিলেন। এরপর তিনি আহনাফ ভাইয়ের বাবার কাছ থেকে বিষয়টা জানতে পারলেন যে এই ঘটনা ঘটেছিল। এরপর থেকে উনি এই স্বপ্ন দেখা শুরু করেছেন। এই সমস্যা কোনোভাবেই সলভ হচ্ছিল না। ওনার বাবা নওগাঁর মান্দার কুসুম্বা মসজিদের একজন ইমামের সাথে এই বিষয়ে কথা বলেছিলেন। তো ওই ইমাম কিছু তদবির দিয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে এই সমস্যাটা এরপর আস্তে আস্তে সমাধান হতে থাকে, একটা পর্যায়ে সম্পূর্ণরূপে সমাধান হয়েও যায়। তবে উনি এখনও এই স্বপ্ন দেখেন যখন উনি অসুস্থ থাকেন। অসুস্থ অবস্থাতেই তিনি শুধু এই স্বপ্ন দেখেন। আগে তো রেগুলার দেখতেন, কিন্তু এখন আর সেটা দেখেন না, শুধু অসুস্থ অবস্থায় এই স্বপ্নটা দেখেন। আসলে ওই রহিম চাচার সাথে কি হয়েছিল এটা তো জানা যায় না, কারণ উনি তো মারা গিয়েছিলেন। উনি কাউকে বলে যেতে পারেন নাই যে ওনার ডেড বডির মাথার সাইজটা এমন কেন হলো। 7 দিন পানিতে থাকার পরও ওনার শরীরের কোনো পরিবর্তন হয় নাই, শুধু মাথার অংশ ছাড়া। শরীরের এই আঁচড়গুলোই বা কেন? আর হঠাৎ করেই বা ওইখানে এই বাঁশগুলো নেমে আসার পেছনে কারণ কি ছিল? এরপর থেকে ওনার সাথে এই যে 1999 সাল থেকে এখন পর্যন্ত 2025 সাল অসুস্থ অবস্থাতে এখনও ঘটনা ঘটে চলছে। এটা কেন হচ্ছে? এই রহস্য আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ওনাকে এই অবস্থা থেকে মুক্তি দান করুন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ তামিম সাদি। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দশানী বকশিয়া ইউনিয়নের আনন্দপাড়া গ্রামে। উনি মূলত ওনার নানুর বাবার বাড়ির একটি ঘটনা আর শেষ দিকে ওনার নানুর যেখানে বিয়ে হয়েছিল সেখানকার একটি ঘটনা শেয়ার করেছেন। দুটি ঘটনাই একটা আর একটার সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। চলুন ঘটনায় চলে যাই। ওনার নানুর বাবার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মাইজবাড়ি গ্রামে ছিল। ওনার নানুরা 7 ভাই বোন ছিলেন। ওনার নানু হচ্ছেন মেজ। ঘটনাটি অনেক আগের। ওই সময়ে নানুর বয়স ছিল 7 থেকে 8 বছর। যাকে নিয়ে মূলত ঘটনা, তিনি এই সাদি ভাইয়ের নানুর সবচেয়ে ছোট ভাই, যার নাম ছিল ইয়াসিন, তাকে কেন্দ্র করে। তো এই ইয়াসিন নানার বয়স ছিল ওই সময় 3 বছর। নানুর ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় যিনি, তার নাম ছিল হোসেন। উনি মাছ ধরায় ভীষণ পটু ছিলেন। সবসময় নদীতে মাছ ধরতে পছন্দ করতেন। কেউ যদি তাকে জিজ্ঞেস করতো, কিরে হোসেন, তুই শুধু নদীতেই মাছ ধরিস কেন? তোদের বাড়ির পিছনে তো বড় একটা পুকুর আছে, সেখানে তো মাছ ধরতে পারিস। উত্তরে হোসেন নানা বলতেন, তোর মিয়া, ছোট ছোট মাছ ধরে পোষায় নাকি? নদীতে বড় বড় মাছ ধরব। তো একদিনের কথা, হোসেন নানা উনি আগে থেকে চিন্তা করে রেখেছিলেন যে কোন জায়গাতে শান্তিতে আর গোপনে মাছ ধরা যায়। যেহেতু নদীতেই মাছ ধরতেন, তাই নদীর যেই অংশে লোকজন খুব চলাচলটা কম থাকে বা কম চলাচল করে, ওদিকে খুব কম লোকজন যায় মাছ ধরার জন্য বা হাঁটাহাঁটি করার জন্য যায়, ওই জায়গাতে ওনাকে যেতে হবে। উনি দেখলেন যে নদীর যেই শ্মশান ঘাটটা রয়েছে ওইখানে সচরাচর কেউ যায় না। শুধু মানুষ যখন দাহ করার প্রয়োজন হয় তখন লোকজন যায়, এছাড়া মানুষের পা ওইদিকে খুব একটা বেশি পড়ে না। উনি পরের দিন সকালবেলা ওখানে মাছ ধরতে যাবেন এই পরিকল্পনা করেছিলেন। তো পূর্ব পরিকল্পনা মাফিক সকালবেলা উনি সেই শ্মশান ঘাটে চলে যান হাতে বড়শি নিয়ে। ওখানে গিয়ে দেখেন কোনো লোকজন নাই, থাকার কথাও না। তো বড়শি ফেলে অপেক্ষা করছেন কখন মাছ ধরা যায়। আধা ঘন্টা বা 45 মিনিটের মাথায় হঠাৎ করে ওনার বড়শিতে অনেক টান অনুভব করেন। উনি বুঝতে পারলেন বড়শিতে অনেক বড় একটি মাছ ধরা পড়েছে। খুব কষ্টে অনেক জোরাজোরি করে মাছটিকে ডাঙায় তুললেন।
উনি দেখতে পেলেন যে মাছটি কম করে হলেও 9 থেকে 10 কেজি ওজনের একটা বোয়াল মাছ। উনি তো ব্যাপক খুশি। উনি মাছটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে কিন্তু তার সাথে কোনো ভয়ের ঘটনা ঘটেনি। বাড়িতে যাওয়ার পর সবাইকে মাছটি দেখালেন। সবাই তো অনেক খুশি, এত বড় মাছ দেখলে খুশি তো হবারই কথা। তো নানুর যিনি মা, উনি মাছটি রেখে কিছু খোসকার পাতা জোগাড় করতে গিয়েছিলেন। কেননা এই বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, এই মাছগুলোতে তো আষ্টে থাকে না, কিন্তু শরীর পিচ্ছিল অবস্থায় থাকে। এই পিচ্ছিল অবস্থা পরিষ্কার করার জন্য বিশেষ এক ধরনের গাছের পাতা থাকে, স্থানীয় ভাষায় এগুলোকে খোসকার পাতা বলে। তো উনি তো এই পাতা জোগাড় করতে গেছেন। পাতা নিয়ে এসে দেখলেন সবচেয়ে ছোট ছেলে, অর্থাৎ এই যে ইয়াসিন নানা, বসে মাছটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, খুব গভীরভাবে দেখছেন মাছটিকে। তো ছেলে এই মাছটা দেখতে দেখতে একটা ঘোরের মধ্যে চলে গেছে। ঘোর ভাঙানোর জন্য মা তাকে একটু ধাক্কা দেন, বলেন যে এই ইয়াসিন, তুই এভাবে এই মাছটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছিস কেন? উত্তরে এই ইয়াসিন নানা, অর্থাৎ ছোট নানা, কিছুই বলেন না। নানুর মা খেয়াল করেন এই ইয়াসিন নানা খুব চুপচাপ হয়ে গেছেন। এই বাড়ির সবচেয়ে চঞ্চল সদস্য হচ্ছে এই ইয়াসিন নানা। নানুর মা এটাও বুঝতে পারলেন যে এই ছোট ছেলেটি মাছটিকে হাত দিয়ে টাচ করেছে, কেননা বোয়াল মাছের শরীরে যে পিচ্ছিল পদার্থের মতো থাকে আর কি, এটা ছেলের হাতে দেখা যাচ্ছে। তো নানুর মা বকাঝকা করে বললেন যে তুই মাছটি ধরছিস কেন, এখন তো হাত থেকে আষ্টে গন্ধ বেরোবে। তো উনি ছেলের হাত ভালো করে পরিষ্কার করে দেন, তাকে পাশে বসিয়ে এই মাছ কাটা শুরু করেন। মাছ কাটার সময় এই ইয়াসিন নানা উনি বলে ওঠেন, মা, এই বোয়াল মাছের যে মাথাটা, এটা কিন্তু টুকরা করবা না, এটা আস্তই রাখবা, এই মাথাটা আমি খাবো। এ কথা শোনার পর নানুর মা হেসেই বললেন যে দেব দেব, তোকেই দেব বাবা, তুই খাবি। উনি চিন্তা করলেন যে এত বড় বোয়াল মাছের মাথা, এটা তো কয়েক টুকরা করলে ভালো হবে। তো উনি টুকরা করতে গেলেও হঠাৎ করে এই ইয়াসিন নানা বাধা দেন যে না মা, তুমি টুকরা করতে পারবে না, তুমি বলেছিলে এটা আস্ত রাখবা। তো ছেলের মুখের দিকে তাকিয়ে উনি হেসে দিয়ে মাছের মাথাটা আস্তই রাখেন, বড় মাছের মাথাটা আর মাঝখান থেকে ভাগ করেন নাই। ওভাবে উনি রান্না করেন। যখন খেতে বসেছেন তখন এই ইয়াসিন নানা বলছেন যে মা, মাছের মাথাটা আমাকে দাও। উনি খুশি মনেই ছেলের পাতের উপরে মাছের মাথাটা দিয়েছেন, সাথে আরও ভাই বোনরাও খাচ্ছিল। হঠাৎ করে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এই ইয়াসিন নানা, যার বয়স মাত্র 3 বছর, সে হা করলে কত বড় হা হবে। উনি সবার সামনে এত বড় একটা হা করেছেন, যেটা অসম্ভব ব্যাপার। হা করে এই বোয়াল মাছের পুরো মাথাটাই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ঢোকানোর পর আবার মুখের মধ্যে ভাতও ঢোকানোর চেষ্টা করছেন। এই দৃশ্য দেখে সবাই তো ভয় পেয়ে যায়। এদিকে ইয়াসিন নানার মা তো চিৎকার করে উঠেছেন যে আরে আমার ছেলের কি হয়ে গেল। উনি জোর করে মুখের ভিতর থেকে সেই মাথাটা বের করেছেন। এত বড় মাথা একটা বড় মানুষও তো মুখের মধ্যে দেওয়া অসম্ভব ব্যাপার। যদি অর্ধেক করে কেটেও দেওয়া হয় তাও সেটা অসম্ভব ব্যাপার। তাহলে ছোট বাচ্চা কিভাবে এত বড় হা করলো? এটা তো হওয়ার কথা নয়। তো ইয়াসিন নানা উনি তো মাছের মাথা খাবেনি, অনেক কষ্টে তাকে শান্ত করা হয়। আর ওই রাত থেকে আর একটা ঘটনা শুরু হয়। ওই রাতেই টিনের চালে ধূপধাপ পায়ের আওয়াজ শুরু হয়, চালে ঢিল দেওয়ার আওয়াজ শুরু হয়ে যায়। কিন্তু সকালে কোনো ঢিল দেখা যায় না, এরকম মাঝে মাঝে শুরু হয়ে যায়। আর এদিকে আস্তে আস্তে নানুর এই ছোট ভাই এই ইয়াসিন নানা উনি অনেক শুকিয়ে যেতে শুরু করেন। ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ তাকে চেপে ধরে। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, ভালো হয়নি। অনেক বড় বড় ওঝা কবিরাজ আনা হয়েছে, কেউই জিনকে হাজির করতে পারেনি। সবশেষে একজন কবিরাজ বলেছিলেন যে ভয়ঙ্কর এক রক্তচোষা পিশাচ এই ছেলেটার রক্ত চুষে চুষে খাচ্ছে। আর এটাকে হাজির করাটা খুবই কঠিন ব্যাপার, সাধারণ কোনো পদ্ধতিতে হাজির করা মুশকিল। একদিন নানুর মা স্বপ্নে দেখলেন যে উনি ওনার এই অসুস্থ ছেলের
যে ঘরটা, এই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে কোত্থেকে একটি কালো কুকুর আসলো। ওই কুকুরটা নানুর মায়ের দিকে তাকিয়ে বলল, তোর ছেলেকে আর বাঁচাতে পারলি না রে, আমি তোর ছেলেকে নিয়ে গেলাম। এই বলে ওই কুকুরটা ঘরে ঢুকে যায় আর ওই ইয়াসিন নানার পায়ে কামড় দিয়ে টেনে হিচড়ে দরজা থেকে বের করে কোথায় যেন নিয়ে হারিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নানু দেখতে পেলেন ইয়াসিন নানা আর দুনিয়াতে নেই। পরিবারের এরকম চঞ্চল এক সদস্যকে হারিয়ে সবাই শোকে কাতর হয়ে পড়ে। কি থেকে কি হয়ে গেল? দাফন কাফন করা হলো, কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। সবাই ধারণা করেছিল ঘটনা এখানেই শেষ। এই ছোট নানা অর্থাৎ ইয়াসিন নানার মৃত্যু 10 বছর পর নানুর বিয়ে হয়। ওনার যেখানে বিয়ে হয় সেই জায়গাটা হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার এথাইল শিমুল গ্রামে। তো নানার নাম আশিক হোসেন। ধুমধাম করেই বিয়ে শেষ হয়। তো বিয়ের 2-1 বছর পরে নানু গর্ভবতী হন। নানুর যে বাড়িটা, এই বাড়িটার বর্ণনাটা কিছুটা দেওয়ার দরকার। নানুর বাড়ির এরিয়া অর্থাৎ ওনার যেই জায়গাটা যেখানে ওনার বিয়ে হয়েছে ওইটার এরিয়া 150% অর্থাৎ 150 ডেসিমেল, 1.5 একর। তাহলে বোঝাই যাচ্ছে বাড়িটা কতটুকু জায়গা নিয়ে। লোকমুখে শোনা যায় যে ওই সময়ের প্রেক্ষাপটে, অনেকদিন আগের ঘটনা তো, ওই সময়ের প্রেক্ষাপটে নানুর বাড়ির আশেপাশে এত গাছপালা ও বাঁশঝাড় ছিল, ঝোপ জঙ্গল ছিল যে এর ভিতর দিয়ে একটা বিড়াল পর্যন্ত হেঁটে যেতে হিমশিম খেয়ে যেত। শুধু চলাচলের জন্য একটি মেঠো পথ ছিল। আরও বড় বড় 2টো শিমুল গাছ ছিল যা বাড়ির 2 দিকে অবস্থিত ছিল। শিমুল গাছটির আনুমানিক বয়স 100 থেকে 120 বছর হয়ে থাকবে। তো নানু বিকেলে কিছু কাজের জন্য উনি কচুর ডগা কাটতে গিয়েছিলেন। ওনাদের স্থানীয়ভাবে এই ধরনের কচু গাছকে দুধ কচু বলা হয় আর কি। তো ওই দুধ কচুর ডগা কাটতে গিয়েছিলেন একটা বিশেষ কাজের জন্য। তো উনি যখন শিমুল গাছের নিচে উনি 3 থেকে 4টি দুধ কচুর ডগা কেটেছেন, ওই সময় হঠাৎ করে শিমুল গাছের উপরের অংশ যে ডালটা ছিল, এই ডালের পাতাগুলো, ডালটা হঠাৎ করে ঝনঝন করে নড়ে ওঠে। অর্থাৎ কেউ যদি ডাল ঝাঁকি দেয় যেরকম শব্দ হয় ওরকম শব্দ হলো। বাতাসে নড়লে এরকম হবে না, কেউ যদি ঝাঁকি দেয় যেমনটা হয় ওইরকম হলো। তো নানু তো ভয় পেয়ে দ্রুত ওখান থেকে চলে আসেন। এর মধ্যে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। তবে রাতের বেলা উনি স্বপ্নে দেখতেন একটি অবয়ব এসে নানুকে বলছে, তোর পেটে থাকা সন্তানকে আমি নিয়ে যাব রে, ওর রক্ত আমি চুষে চুষে খাবো। এটা দেখার পর নানু চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠতেন। অনেকেই বলেছিলেন যে আরে এই অবস্থাতে এরকম দুঃস্বপ্ন অনেকেই দেখে, ও কিছু না। এরপর নানুর ডেলিভারির সময় হলো, একটি বাচ্চা হলো, ছেলে সন্তান। কিন্তু যে বাচ্চাটি হলো সেটি মৃত। মনে হচ্ছিল তার শরীরের সমস্ত রক্ত কেউ চুষে খেয়ে ফেলেছে। শরীরটা রক্তশূন্য, একদম ফ্যাকাশে হয়ে গেছে। এরপর নানুর আরও 3টা ছেলে হয়। একটা ছেলেও বাঁচেনি, প্রত্যেকেই রক্তশূন্য অবস্থায় মারা গেছে। অর্থাৎ এই যে 4 মামা, সাদি ভাইয়ের 4 মামা কিন্তু এভাবেই মারা গেছেন। অনেক কবিরাজ দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি, কেউই জিন হাজির করতে পারে না। এরপর একজন কবিরাজ যার নাম ছিল জয়নাল কবিরাজ, উনি এই জিনটাকে অনেক কষ্টে দীর্ঘ সময় নিয়ে ধৈর্য ধরে রিচুয়াল করতে করতে হাজির করেছিলেন। জিনটা হাজির হবার পর তার পরিচয় জানতে চান। সে তো কোনো কথা বলতে চায় না। তখন নাকি ওই জয়নাল কবিরাজ বলেছিলেন যে বেটা দাঁড়া, তোকে এখন শিক্ষা দিচ্ছি। এরপর কবিরাজের সাথে আনা ঝুলি থেকে একটি মানুষের মাথার খুলি এবং একটি হাড় বের করে সামনে রেখে কি যেন মন্ত্র পড়ে, মন্ত্র পড়ার শেষে খুলিটি বাম হাতে ধরে ডান হাতে থাকা আরেকটি হাড় দিয়ে যখনই খুলিটিকে আঘাত করেছে তখন ওই জিনটা আর্তনাদ করে ওঠে, বলছে বলছি বলছি মারিস না মারিস না। জিনটা বলে আমি হচ্ছি সেই যে ওর ভাইকে ছোটবেলায় রক্ত খেয়ে মেরে ফেলেছি, এবার ওর পালা।
তবে ওকে আমি তো মারবো না, ওর সন্তানগুলোকে আমি মেরে ফেলবো। আমার প্রধান খাবারই হলো রক্ত। তাকে জিজ্ঞেস করা হয় তুই কিভাবে আসলি? বলে যে ওই যে শ্মশানে একটা বোয়াল মাছ ধরেছিল, ওই বোয়াল মাছের সাথে সাথে আমি চলে এসেছি। আর যখনই ইয়াসিন ওই বোয়াল মাছের শরীরে স্পর্শ করেছে, এরপর আমি ওর শরীরে ঢুকে গেছি। এরপরে আমি অপেক্ষায় ছিলাম কবে এই মেয়ের বিয়ে হবে। আমার সেই অপেক্ষা পূর্ণ হয়েছে, এখন আমি এই মেয়ের সন্তানদেরকে হত্যা করছি। তো এভাবেই ওই জিনটা বলে। তখন ওই কবিরাজ বলে যে তুই যদি না যাস এখনই তোকে মেরে ফেলবো, আর তুই কেন এমনটা করিস? তখন ওই জিনটা বলে যে তার গোত্রের মধ্যে তাকে নাকি রক্ত চোষা হিসাবে সবাই ডেকে থাকে। তার গোত্রের অন্যান্যরা রক্ত চোষা না হলেও তার প্রধান খাবারই নাকি রক্ত। রক্ত হলে তার মাথা ঠিক থাকে না, আর এটাই তার প্রধান খাবার, সে অন্যান্য খাবার পছন্দ করে না। এরপর কবিরাজ বলে যে যথেষ্ট হয়েছে, তুই এখন যা, নইলে তোকে মেরে ফেলবো। সে তো যেতে চায় না। এরপর কবিরাজ বলে ঠিক আছে, কি হলে যাবি? পরে একটি বড় আকৃতির পাঠার বিনিময়ে যেতে রাজি হয়। যেই পাঠাটা এই যে শিমুল গাছ, অর্থাৎ নানুর যেখানে বিয়ে হয়েছে যে বাড়িতে শিমুল গাছটা রয়েছে, যে শিমুল গাছের ডালটা নড়ে উঠেছিল, এই শিমুল গাছের নিচে এই পাঠাটা রাতের বেলা নানুকে বেঁধে আসতে হবে। নানু সেটাই করেছিলেন। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে সকালবেলা গিয়ে দেখা যায় পাঠাটা ঠিকই আছে, তবে মৃত অবস্থায়। ওর শরীরের কোনো অঙ্গ থেকে যে রক্ত বের হয়েছে বিষয়টা এরকম না, তবে এই পাঠাটার শরীরে এক ফোঁটা রক্তও ছিল না। কেননা পাঠাটার গলার কাছে একটা ছিদ্রের মতো, একটা বা দুটো ছিদ্রের মতো দেখা গিয়েছিল। বোঝা যাচ্ছে যে এই ছিদ্র দিয়েই তার শরীরের সমস্ত রক্ত খেয়ে ফেলা হয়েছে। এভাবেই রক্তশূন্য অবস্থায় ওই পাঠাটা পড়েছিল। এরপর থেকে নানুর এই সমস্যা দূর হয়ে যায়। নানুর দুটি কন্যা সন্তান হয়, যার মধ্যে একজন হচ্ছে এই সাদি ভাইয়ের আম্মু, আর আরেকজন ওনার খালা। তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা প্রতিনিয়ত অনেক ভুল করে বসি, যেই ভুলের খেসারত খুব কঠিনভাবে দিতে হয়। শ্মশান এরিয়াতে মাছ ধরতে যাওয়া বা এই টাইপের কাজ করতে যাওয়াটা অনুচিত। আমরা বিভিন্ন ঘটনায় এটা দেখেছি, যার কারণে এই ধরনের এরিয়াগুলো অ্যাভয়েড করে যাওয়া উচিত। এই ধরনের এরিয়াতে মাছ ধরতে গিয়ে কতজন কত বিপদে পড়েছে তা তো আমরা বিভিন্ন সময় ঘটনার মাধ্যমে প্রচার করেছি। আমাদের পরিচিত যারা আছেন তাদেরকেও এই বিষয়ে আমরা সতর্ক করব। যদি তারা না শোনেন তাহলে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, এই চিন্তা করেই আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি। কারণ সবাইকে তো বিশ্বাস করানো যাবে না, সবাই বিশ্বাস করবেও না। আমাদের দায়িত্ব মেসেজ পৌঁছে দেয়া, মানুষকে সতর্ক করা, যাতে করে আল্লাহ বলতে পারেন যে তুমি তো জানতা, তুমি তাকে বলেছো।